বাচ্চারা কোথায় পড়ানোর উপরে শুধু ডায়াগনোস দিয়ে বলবে ম্যানেজমেন্টের নাম বলো, কারো কাছে আসে ফাদার গিল স্টের 5টা নাম বলো, কেউ কারো কাছে আসতে পারে ডেকুবিরাস মেকানিজম কি, ম্যানেজমেন্ট কি। তাই সুতরাং তুমি যদি না জানো যে এই জিনিসটা আমাকে পড়তে হবে এবং কোশ্চেনটা আমার কাছে কিভাবে আসবে, কোশ্চেনটা কিভাবে প্রথমে যেতে হবে, একটা ইউটারাস পুরোপুরি স্ট্রেট থাকে না, একটু কার্ভ করে থাকে। ফান্ডাস এবং সার্ভিসের মধ্যে একটা অ্যাঙ্গেল, সার্ভিস এবং ভেজানার মধ্যে আরেকটা অ্যাঙ্গেল থাকবে, তাহলে এই অ্যাঙ্গেল গুলো কেমন করে থাকবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু আমার জানতে হবে। আচ্ছা, এরপরে আছে সাপোর্ট অফ দ্য ইউটারাস। সাপোর্টের মধ্যে সবচেয়ে মেন সাপোর্ট কোনটা সেটা আমি 1 আর 2 নম্বরের সাথে মেন সাপোর্ট। আর যদি মেন সাপোর্ট না ধরে যদি জিজ্ঞেস করি উপরে কি থাকবে, মাঝখানে কি থাকবে, শেষে কি থাকবে, সেটা পড়তে হবে। তারপর ভ্যাজানাল সাপোর্ট আলাদা, এর কিছু পজিশনাল সাপোর্ট আছে। তারপরে অ্যান্ট্রো ভ্যাজানাল ওয়াল, পোস্টো ভ্যাজানাল ওয়াল আলাদা করে আছে। আমি কিছু ডায়াগ্রাম করে ছবি এঁকে, আমি এটা অবশ্যই ছবি এঁকে তোমাদের দেখাবো, পরীক্ষা বোর্ডেও দেখাই। তবে আমার কারণগুলো প্রিডিসপোজিং অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর আমি 2-3 বার করে রিভাইজ করে টার্মগুলো এই কারণে বলতেছি, এর মধ্যে তোমার জানতে হবে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। আর অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরের মধ্যে 3টা জিনিস আছে, কাপ, কনস্টিটিউশন, অ্যাসিড, এটাই তোমাদেরকে আমি আসলে বেসিক্যালি ধরবো। আর টাইপস এর মধ্যে ভ্যাজানাল এন্ড নিউট্রাল। ইউট্রালের মধ্যে আছে ভ্যাজানার মধ্যে সিস্টোসিল, ইউট্রোসিল, আর এটা এন্ট্রোভ্যাজানাল। পোস্টেরিয়র মধ্যে আছে রেক্টোসিল, এন্ট্রোসিল, ল্যাক্স পেরিনিয়াম, 3টা আছে। আর দেখতে ছবিটা দেখতে কেমন হবে সেটাও আমি অলরেডি দেখাই নিচ্ছি। এরপরে আছে তোমার ইউট্রান প্লাসমের ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। আর মরবিড চেঞ্জ আর কমপ্লিকেশন সমানের সময় চেঞ্জ হিসেবে আসে জ্যাফপটে, আর কমপ্লিকেশন হিসেবে আসে দত্ততে। যদি কমপ্লিকেশন হিসেবে আসে তাহলে এই কি কি কমপ্লিকেশন হবে সেটা আমি এইভাবে বলে দিচ্ছি। আর কেউ যদি কমপ্লিকেশন বলতে পারো যে আমি এক লাইনে শুধু টার্মগুলো জানবো, তাহলে এইভাবে বলতে পারো যে ক্যাটারাইজেশন হতে পারে, ডেকুবিরাস আলসার, সুপারভাইজার পার্টটা লম্বা টানাটানি করে লম্বা হয়ে আসছে, ইভেন্ট একটা অবস্ট্রাকশন হবে। কোলাস পার্টটাকে যদি ঢুকানো না যায় একদম ইরেডিউসিবল, সেটাকে নাম হবে ইনকার্সিনেশন আর কার্সিনোমা রেয়ারলি, যেটা আমি বলে দিলাম তোমাদেরকে। আমি আজ পর্যন্ত ডেকুবিরাস সিম্পটম পরীক্ষা খাতায় লিখতে হবে, নিজেদেরকে বলতে হবে। তারপর সাইন, আমি কি কিভাবে বুঝবো যেটা কোলাপস নাকি অন্য কোনো জিনিস। তারপরে আমাকে জানতে হবে পারেটাল করে আমি রেক্টোসিল, এন্ট্রোসিল কিভাবে আলাদা করতে পারবো। তারপরে ডিডি, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, 4টা গাটার সিস্ট, ইনোভেটর সার্ভিস, ইনভার্সন, মায়োমেটাস্পলিক, এই 4টা জিনিস করে ওয়ার্ড দত্ততে আছে, দত্ত থেকে পড়ে নিতে হবে। তারপরে আমি আলাদা করে নিচ্ছি গাটার সিস্টের সাথে কিভাবে আলাদা করব, তারপর ইউট্রান প্রসেসের সাথে ইলংগেশন সার্ভিস কিভাবে আলাদা করব, কোনিক ইনভার্সনের সাথে কোলাপসকে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব, ফাইনালি ফাইব্রেট কোলিপ বা মায়োমেটাস্পলিক সেটা আমি আলাদা করব কিভাবে। ছবিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা হচ্ছে তোমার গাটার সিস্ট, এটা হচ্ছে কোনিক ইনভার্সন, এই জিনিসটা দেখা যাচ্ছে এখানে, ফান্ডাসটা সামনে চলে আসছে আর সার্ভিসটা ভিতরে চলে গেছে, মুখটা এটা কিন্তু সার্ভিস, আর এই নিচেরটা হচ্ছে তোমার ফান্ডাস। ইউজুয়ালি কি হয়, ফান্ডাসটা উপরের দিকে থাকে আর সার্ভিসটা আমার নিচের দিকে থাকে, উল্টায় আসা যায়, আজ কিছুই না। তারপরে আমি কিভাবে প্রিভেনশন করবো, যেটা আমি আজকে অলরেডি শিখে ফেললাম, অ্যান্টেনাল পোস্টাল কেয়ার কিভাবে করলে পেশেন্টের প্রলাপস হবে না। তারপর শিখছি কোনো কনজারভেটিভ অ্যাপ্রোচ আছে, কনজারভেটিভ সার্জারি আর কনজারভেটিভ ম্যানেজমেন্ট আলাদা। কনজারভেটিভ সার্জারির নাম হচ্ছে ফাদার গিল, আর কনজারভেটিভ অ্যাপ্রোচের নাম হচ্ছে আমার পেশেন্টের অ্যাসুরেন্স, হেলথ ইমপ্রুভমেন্ট, এক্সারসাইজ অ্যান্ড পেসারি। পেসারি দেখতে কেমন হয় সে ছবি আকারে আমি বইয়ে আসছে, আমি দেখাই দিলাম। তারপরে অপারেশনের নাম কি, সেই ডেফিনিট সার্জারি কি, আর কনজারভেটিভ সার্জারির নাম কি, অপারেশনের আগে আমি কি কি দেখে নিব, পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে কি কি আছে সেটা আমাকে দেখে নিতে হবে। ফাদার গিল কাকে বলে, ফাদার গিলের কম্পোনেন্ট কি কি সেটা শিখলাম। কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন হলে কিভাবে ম্যানেজ করবো সেটা শিখলাম। আবার অপারেশন হয়ে গেছে তারপরে নাকি প্রলাপস, রুগী এসে বলতে পারে জরাই তো ফেলে দিচ্ছে তারপরে কেন প্রলাপস হচ্ছে, তার মানে আমি ইউট্রাস এন্ড সার্ভিস ফেলছি, ভেজানা ফেলিনি। ভেজানার প্রলাপসটাকে বলা হয় ভল্ভ প্রলাপস আসলে। তারপরে প্রলাপসকে আমি প্রিভেন্ট যদি করতে চাই তাহলে আমি কি করে দিই, আমি ভাগ করে নিই আপার, মিডল, লোয়ার, এটা আমাকে আলাদা করে ভাগ করে নিতে হবে। এটা এভাবে ধরতে মেন সাপোর্টও ধরতে পারে, ভেজানাল সাপোর্ট আলাদা। আমরা প্রলাপস কেন হয় একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো আমরা পড়লাম, 2 নম্বরে পড়লাম হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, যেটা আমরা শিখলাম। এই তোমার প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে কনজেন্টাল উইকনেস শিখলাম, ফার্স্ট স্টেজে কি মিসম্যানেজমেন্ট হলে কি ঝামেলা হবে সেটা শিখলাম, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে মিসম্যানেজমেন্ট হলে কি ঝামেলা হবে সেটাও আমরা শিখলাম। তারপর পিউপরামে কি সমস্যা হবে, মেনোপজ, এগুলো কারণে আমরা শিখে আসলাম যে প্রিডিসপোজিং ফ্যাক্টর কারা কারা। আর অ্যাগ্রিভেটিং ফ্যাক্টরের মধ্যে কাফ, কনস্টিটিউশন, অ্যাসিডিটি সেটা আমরা আগে শিখলাম। তারপর আমরা টাইপ শিখছি যে জায়েন্টাল প্রলাপস কি আর ভ্যাজানাল প্রলাপস। জায়েন্টাল প্রলাপসের মধ্যে 2টা ভাগ, একটা ভ্যাজানাল প্রলাপস, একটা ইউট্রানাল প্রলাপস। তা ভ্যাজানাল প্রলাপসের মধ্যে 2টা আছে, একটা হচ্ছে সিস্টোসিল আর একটা হচ্ছে ইউরেথ্রোসিল। আর যদি এন্ট্রোওয়াল ভ্যাজানাল প্রলাপস হয়, পোস্টের ভ্যাজানাল ওয়ালের মধ্যে 3টা, রেক্টোসিল, এন্ট্রোসিল আর ফাইনালি শিখলাম ল্যাক্স পেরিনিয়াম। আর যদি আমরা ডিগ্রি হিসাবে চাই, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, আর এছাড়া কমপ্লিকেশন, মরবিড চেঞ্জ অথবা কমপ্লিকেশন অফ দ্য প্রলাপস আমরা শিখলাম। তার মধ্যেও সবকিছু আমরা শিখে আসছি। ফাইনালি আমরা শিখলাম সিমটম, পেশেন্ট আমার কাছে কি কি হিস্ট্রি নিয়ে আসবে সেই জিনিসটা কিন্তু আমরা শিখে নিলাম। সিমটমের পরে সাইন, পেশেন্ট আমি কি কি দেখবো, কিভাবে বুঝবো এটা সেকেন্ড ডিগ্রি, ফার্স্ট ডিগ্রি, থার্ড ডিগ্রি, রেক্টোসিল নাকি এন্ট্রোসিল, সিস্টোসিল নাকি ইউরেথ্রোসিল, মানে আলাদা করে ডিফারেন্সিয়েট করার জন্য সেটা আমরা শিখলাম সাইন গুলো। ফাইনালি আমরা শিখলাম
ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, পোলাসের সঙ্গে কারা কারা ডিফারেন্সিয়াল আমার সঙ্গে কনফিউশন হতে পারে। 1 নম্বর গার্টনার ডাস্ট সিস্ট, 2 নম্বর শিখলাম আমার ক্রনিক ইলাঙ্গোটেড সার্ভিক্স, আর ফাইনালি আমরা 3 নম্বরে শিখে আসলাম যে এটা পেশেন্টের যদি ক্রনিক ইনফার্কশন এবং মায়োমাটাস পলিপ। এখন আমি এই পর্যন্ত তোমাদের ঠিক আছে, আর এরপরে আমি ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট এবং কমপ্লিকেশন এক্সট্রা কেয়ার আমি নেক্সট ক্লাসে পড়াবো। আর লিগামেন্ট জাস্ট ডায়াগ্রামেট্রিক আকারে দেখা, এটা হচ্ছে পোলাস মাস, মানে এইটুকু হচ্ছে সার্ভিস, এই যে এতটুকু, এখানে ভিতরে এর নিচে স্যান্ডউইচের মধ্যে ইউটারাস আছে, আর এগুলা হচ্ছে ট্রান্সভার্স কতগুলো দাগ দাগ দেওয়া আছে, এটা হচ্ছে আমার ব্লাডারটা বসে আছে। আরো ভালো যদি বুঝতে এই পাশে ছবিটা আসো, এটা খুব সুন্দর ভালো বোঝা যাচ্ছে। দেখো এই জিনিসটা আমি তোমাদের সুন্দর করে দেখাই, নিচ থেকে যদি যাই, এটা হচ্ছে রেক্টোসিল, মানে খুব মজার ব্যাপার, এটা রেক্টোসিল, এটা হচ্ছে তোমার প্রোলাপস অফ দ্য ইউটেরাস। ক্যাথেটারটা আমি ইন্ট্রোডিউস করি, গার্ডারের মধ্যে কখনোই ক্যাথেটারটা আমার ব্লাডের মধ্যে যাবে না। তার মানে এটা হচ্ছে আমার কমপ্লিকেশনের মধ্যে এই জিনিসটা হচ্ছে আমার ডেকুবিটাস আলসার। যদি করে বলো তো এই ব্লাডগুলো কি পিম্পলস হবে না, দিস ইজ গার্ডার সিস্ট। এই জিনিসটা দেখো, কম বুঝে দেখো, এইটা হচ্ছে আমার এই জায়গাটা ফান্ডাস, এটা হচ্ছে উপরের দিকে আমার সার্ভিস। নর্মালি প্রোলাপসের ক্ষেত্রে সামনে থাকবে সার্ভিস, পিছনে ইউটেরাস, কিন্তু কোনো কারণে উল্টায় যায়, আমার ইনভার্সন মানে উল্টায় যাওয়া, এটা হচ্ছে আমার ক্রনিক ইনভার্সন অফ দ্য ইউটেরাস। এই জায়গাটা হচ্ছে আমার মায়োমেটাস পলি, মায়োমেটাস পুরো টিউমারটা বাইরের দিকে নেমে আসছে, এখানে কোনো টিউমারের সামনে কোনো এক্সটার্নাল অস থাকবে না। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার মায়োমেটাস পলি। ছবিটা বইয়ের মধ্যে আছে প্রবলেম, বাউল প্রবলেম, ব্যাকটেক, এবং যদি পেশেন্টের ডেকুবিটাস আলসার থাকে তার কোনো ডিসচার্জ আছে কিনা। সাইনের ক্ষেত্রে আমি দেখবো দিস ইজ দ্য ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, সিস্টোসিল নাকি গার্টারাসিস, রেক্টোসিল নাকি এন্টেরোসিল, জাস্ট এই জিনিসগুলো আমি দেখে নেবো। ফাইনালি আমাকে শিখতে হবে কমপ্লিকেশন। কমপ্লিকেশন বলতে এই হাইপারপিগমেন্টেশন, ক্যাটানাইজেশন, ডেকুবিটাস আলসার, ডেকুবিটাস আলসার কাকে বলে, মেকানিজম কি, এর আরেকটা নাম কি ইস্টেমিক আলসার, এই জিনিসগুলো শিখে ফেললাম। নেক্সট স্লাইড যেতে ক্লাসে আমরা সাধারণত শিখে আসবো হয় পেলভিক ফ্লোর রিপেয়ার। তোমরা এইভাবে না বলে সরাসরি এভাবে প্রতিটা ভাগ ভাগ করে বলো। কোনো পেশেন্টের যদি ইউট্রাইন পোলাস উইথ হিস্টোসিস থাকে তার অপারেশনের নাম হবে অনলি ভ্যাজানাল হিস্টেক্টমি অ্যান্ড অ্যান্টেরিয়র কলফোরেপি। কোনো পেশেন্ট যদি তিনটাই থাকে, ইউট্রাইন পোলাস, সিস্টোসিল, রেক্টোসিল, তাহলে তিনটাই বলতে হবে ভ্যাজানাল হিস্টেক্টমি উইথ অ্যান্টেরিয়র কলফোরেপি অ্যান্ড পোস্টেরিয়র কলপোপেরিনিওগ্রাফি। তার মানে হচ্ছে আমরা এই টার্মটা কিন্তু পরীক্ষা, এটা আমাদের রিটেনে আসবে, অস্পিতে ধরা হবে, কেস ধরা হবে, ইভেন ডাক্তার হওয়ার পরে এই অপারেশন গুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে করি। প্রতি কন্ডিশন ভালো আছে কিনা, পেশেন্ট ইন্টিটিউশন ঠিক আছে কিনা, অ্যানিমিয়া কারেকশন করা আছে কিনা। আর আমরা একটা ডেকুবিটাল আলসার একটা শিখে আসছিলাম, ডেকুবিটাল আলসারটা ইস্টেমিক আলসার, যখন সার্কুলেশন হ্যাম্পার হবে পোলাস পার্টে, তার ডিপেন্ডেন্ট পার্টে যে আলসারটা হবে সেটা নাম হচ্ছে ডেকুবিটাল আলসার। এই ডেকুবিটাল আলসারটা তাহলে আমরা কিভাবে হিল করাবো, কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে সাধারণত এটা ভালো হবে না। আমরা কি করবো, পোলাস পার্টটাকে আমরা রিপোজিশন করবো, কিন্তু রিপোজিশন করলে তো ভারী কাজ করলে আবার সেটা যেহেতু বের হয়ে আসবে, সেজন্য আমরা যাতে বের না হয়ে আসে সেখানে আমরা একটা ভ্যাজানাল প্যাক দিয়ে দেবো, যাতে করে পোলাস পার্টটা সবসময় বাইরে বের হয়ে না আসতে পারে। ডেকুবিটাল আলসার সাধারণত কারেকশন হতে সময় লাগে 1 to 2 উইক, সাধারণত উইদিন 1 সপ্তাহের মধ্যে এটা কিন্তু ভালো হয়ে যায়। এই জন্য আমাকে ডেকুবিটাল আলসার থাকলে সেটা কারেকশন করে নিতে হবে। ডেকুবিটাল আলসার কারেকশন না করে অপারেশন করলে আমরা কিন্তু অপারেশনটা ভালো হবে না, কিন্তু ইনফেকশন থেকে যাবে। তার মানে জেনারেল কন্ডিশন ভালো করবো, অ্যানিমিয়া কারেকশন করবো, ডেকুবিটাল আলসারটাকে আমরা পোলার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের একটু এজেড পেশেন্ট গুলো আসে, সুতরাং তাদের যে ফিটনেস ছাড়া আমরা অপারেশন করতে পারবো না। এরপরে আসছে পেশেন্টের অপারেশন হয়ে গেল, এখানে মাথার মধ্যে ঢুকায় না, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আমি যে স্লাইডগুলো তৈরি করছি, যেহেতু পরীক্ষা আমি কন্ডাক্ট করি, ক্লাস করতে হয়, ডেকুবিটাল আলসারের সময় ভেজানাল প্যাক রাখতে হয়। আর আফটার অপারেশন এতে করে হিমোরেজ 3 রকমের আছে, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড রিঅ্যাকশনারি। উইদিন যদি ডিউরিং অপারেশনের সময় যেটা হয় সেটাকে বলি প্রাইমারি। প্রাইমারিটাকে আমরা সাধারণত বন্ধ করবো কিভাবে, অটারাইজেশন করবো, তারপরে আমরা বায়োসুচারিং করতে পারি, ব্লাড দিই, কিছু ট্রানজিমিক অ্যাসিড আছে, এইগুলো দিয়ে কিন্তু প্রাইমারি সার্জারিটাকে আমরা প্রাইমারি হিমোরেজটাকে কারেকশন করতে হবে। সেকেন্ডারি সাধারণত 24 ঘন্টা পর থেকে হয়, আর রিঅ্যাকশনারি হবে উইদিন 24 আওয়ার্স, যেখান থেকে আমরা মানে আমরা যখন জিনিসটাকে আমরা অপারেশন করবো, অপারেশনের পরে কিছু কিছু উজিং হয়। উজিং বলতে কিছুই না, ক্যাপিলারি লিকেজ গুলো হয়, যেহেতু ভেজানাল রুটে কোনো ড্রেন দেওয়ার সুযোগ নাই। ড্রেন দিলে যেটা বাইরে বের হয়, সে অ্যাবডোমিনাল রুটে আমরা ড্রেন দিলে সেটা বাইরে বের হয়ে চলে আসে, কিন্তু যেহেতু এখানে ড্রেন দেওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রে রিঅ্যাকশনারি হিমোরেজটাকে প্রিভেন্ট করার জন্য আমরা একটা ভেজানাল প্যাক দিব এবং আউটিং করবো অ্যান্টি ভেজানাল। এই জন্য এটা ব্লাডার থেকে রেস্ট দেওয়ার জন্য আমরা কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করবো ফর 5 to 7 days। তার মানে যদি বলা হয় পোস্ট অপারেটিভ আফটার ভেজানাল হিস্টেক্টমি পরে আমরা দুটো অপারেশন কাজ করি, এই কাজ দুটো কি, একটা হিস্টেক্টমি উইথ অ্যান্টেরিয়র কলফোরেপি অ্যান্ড পোস্টেরিয়র কলপোপেরিনিওগ্রাফি। আর যেটা আমরা যদি বলি যে আমরা ইউট্রাস রেখে দিব ফর তার ফ্যামিলি কমপ্লিট হওয়ার পারপাসে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে প্রথমে আমাদের ফাদার গিল অপারেশন অথবা ম্যানচেস্টার অপারেশনটা সাধারণত করবো। ম্যানচেস্টার অপারেশনটা এখন পেশেন্ট যদি থাকে তার সেকেন্ড ডিগ্রি পোলাস, কিন্তু সে তার প্রেগনেন্সি চাচ্ছে অথবা সে ইউট্রাস প্রিজার্ভ করতে চায়, সেক্ষেত্রে আমরা এই ফাদার গিলের আরেকটা নাম হচ্ছে ম্যানচেস্টার। যিনি ম্যানচেস্টার মানে যিনি যেতে সেই কম পরীক্ষার সময় সবাইকে ধরা হবে, তোমাদের পড়ানোর সময়টা পড়ানো হবে ডাইলেটেশন অ্যান্ড কিউটেস। এখানে ডিতে ডাইলেটেশন, ডাইলেটেশন মানে কোথাকার ডাইলেটেশন,
আমরা জ্বরের মুখে ডাইলেশন ইন্টারনাল অবস্থা ডাইলেশন করে নিব। আর কিউটেস মানে হচ্ছে ইয়াং পেশেন্ট, তার এন্ডোমেট্রিয়ামে কোনো প্যাথোলজি, ম্যালিগন্যান্সি, ক্যান্সার বা অন্য কোনো টিউমার আছে কিনা আগে কনফার্ম। যেহেতু সে ইউটেরাস প্রিজার্ভ করতে চাচ্ছে, তার ইউটেরাস প্রিজার্ভ করার আগে আমাকে দেখে নিতে হবে যে তার জ্বরের ভিতরে কোনো প্যাথোলজি আছে কিনা। যদি প্যাথোলজি না থাকে তাহলে আমি সেক্ষেত্রে জ্বরটা রাখতে পারবো। আবার এটা মুখটা খোলার জন্য আমাকে ডাইলেশন করতে হবে এবং পাশে একটা কিউটেস করে নিতে হবে। ডাইলেশনের আরেকটা সুবিধা আছে যে যখন আমরা কোনো সুতার ম্যাটেরিয়াল দিয়ে সেলাই করবো, তখন যদি মুখটা বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সুতার ম্যাটেরিয়ালটা আমরা পাস করতে পারবো। যদি তোমাদের প্রথম সময় জিজ্ঞেস করা হয় ডাইলেশন কেন হচ্ছে, টু ফ্যাসিলিটেট দ্য সুতার ম্যাটেরিয়াল পাস, মানে সুতার ম্যাটেরিয়ালটাকে এক পাশ থেকে আরেক পাশে বের করে সেলাই করতে সুবিধা হবে ডাইলেশন। আর 2 নম্বর হচ্ছে যেহেতু আমরা কিউটেস করে দেখবো ইউটেরাসের ভিতরে কি আছে, সেক্ষেত্রে ডাইলেশন ছাড়া আমরা ইউটেরাসের ভিতরে ঢুকতে পারবো না। এরপরে হচ্ছে অ্যাম্পুটেশন অফ দ্য সার্ভিস, যে বাড়তি অংশটুকু তার কোলাপস হয়ে বের হয়ে আসে সেই অংশটুকু আমরা কেটে বাদ দেবো। 3 নম্বর হচ্ছে সবচেয়ে মেইন সাপোর্টের যে ম্যাকেন্ডোস লিগামেন্ট, সেই লিগামেন্টগুলোকে আমরা প্রাইকোসের মানে কেটে টাইট করে দেওয়া, ছোট করে দেওয়া, সেটাকে আমরা দুই পাশ থেকে কেটে নিয়ে সার্ভিসের সামনে এসে লাগাই দিব। তারপরে দুটা কাজ যেটা আমরা সবসময় করি ভ্যাজানাল হিস্টেমি, দুটো স্টেপ, অ্যান্টেরিয়র কলপোরেপি, পোস্টেরিয়র কলপোরেপি, এই দুটা স্টেপ আমরা জোড়া দিয়ে দিব। তার মানে হচ্ছে ওখানে আমরা ভ্যাজানাল হিস্টেমি করতাম, তার বদলে এখানে আমরা 1 2 3 করবো। 1 2 3 এর মধ্যে প্রিলিমিনারি ডাইলেটেশন এন্ড কিউটেস, সামনে ম্যাকেন্ডোস লিগামেন্টকে টাইট করলাম, আর জ্বরের ভিতরে কোনো প্যাথোলজি আছে কিনা সেটা দেখে নিলাম। আর যদি ভ্যাজানাল হিস্টেমি করি তাহলে 3 স্টেপ বাদ দিয়ে সরাসরি আমরা এই টেস্টটা ফেলে দেবো। আর 4 নম্বর 5 নম্বর ওখানেও যা করছি অ্যান্টেরিয়র কলপোরেপি, পোস্টেরিয়র কলপোরেপি, এখানেও আমরা তাই করবো। এই জন্য ফাদার বিল কম্পোনেন্টে 4 নম্বর 5 নম্বর আগের মধ্যে শুধু অতিরিক্ত 3টা যোগ করলে এটা ফাদার বিল এর 5টা কম্পোনেন্ট হয়ে যাবে। এটা পরীক্ষায় অস্পিতে আনেন, তাহলে ভ্যাজানাল হিস্টেমি পেলভিক ফ্লোর রিপেয়ার করলাম, তার জন্য কি হতে পারে পরীক্ষার সময় এটা রিটেনে আসে কেস ভাইব্রিডিং অপারেশন হিমোরেজ হবে, অবশ্যই ব্লিডিং হবে, যেহেতু আমি এটা কেটে বাদ দেবো। তারপরে অনেকে বলে ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার, দয়া করে সারাউন্ডিং স্ট্রাকচার কথাটা আমরা বলবো না, আমাকে বলে নিতে হবে স্পেসিফিক সামনে ব্লাডার পিছনে রেকটাম থাকে। সুতরাং আমি যদি অপারেশন করতে যাই কোনো কারণে যদি এটা কেয়ারফুল না হয় তাহলে সেক্ষেত্রে আমার ব্লাডার এবং রেকটাম ইনজুরি হওয়ার সুযোগ আছে। ব্লাডার এবং রেকটাম এই জন্য সরাসরি কিছু ভ্যাগ টার্ম ইউজ না করে আমি স্পেসিফিক টার্ম দিব, কি বলবো, ইনজুরি টু ব্লাডার এন্ড রেকটাম। তারপরে পোস্ট অপারেটিভ পেশেন্ট যখন আমার কাছে চলে আসবে, যখন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আসবে অপারেশন থিয়েটার থেকে, তাহলে কি হতে পারে রিটেনশন অফ ইউরিন, এই পেশেন্টে সবাইকে ধরা হয়। রিটেনশন অফ ইউরিন কিভাবে হতে পারে, ওইখানে যেখানে ইডিমা হবে, স্পাজম হবে, ওই যে মাসেলগুলো যখন আমি কেটে সিস্টোসিস রিপেয়ারটা করবো ওই সময় কিছু মাসেল কাটা যাবে, ওই সময় কিছুটা ইডিমেটাস হবে। আর ইউএসটা হ্যান্ডেলিং হওয়ার কারণে ইউএসটা ইডিমা থাকে। এই দুটো কারণে সাধারণত পেশেন্ট বলতে পারে যে পোস্ট অপারেটিভ আমার রিটেনশন হয়ে যায়। এই জন্য কিন্তু আমরা কন্টিনিউয়াস ক্যাপিলারাইজেশন 5 to 7 days ইচ্ছা করে রাখবো। আর এটা হতে পারে ইউটিআই হতে পারে, ইউএনটার ইনফেকশন। রিঅ্যাকশনারি হেমোরেজ, যেটা প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাজানাল প্যাক দিব, 24 ঘন্টা পর সেই প্যাকটা বের করে দিব। প্রাইমারি ডিউ টু ইমপারফেক্ট হিমোস্টেসিস আর ডিউ টু স্প্লিং অফ লাইগাস, এমন হতে পারে সাধারণত যে পেশেন্টের কোনো স্লিপ লাইগাসে স্লিপিং হওয়ার জন্য পেশেন্টের ব্লিডিং হতে পারে। সেকেন্ডারি হেমোরেজ ডিউ টু সেপসিস অফ দ্য উন্ড ইনফেকশন, যদি কোনো কারণে প্রপার অ্যান্টিবায়োটিক কভারেজ না রাখি তাহলে যে জায়গায় অপারেশন করলাম সেখানে ইনফেকশন, উন্ড ইনফেকশন হতে পারে। আর কি হতে পারে ভ্যাজানাল অথবা পেরিনেয়াল উন্ড সেপসিস। মেইন কথা আমার হিমোরেজ, ব্লাডার রেটেটাম ইনজুরি, রিটেনশন অফ ইউরিন, আর কি টাইপ অফ হিমোরেজ, প্রাইমারি, রিঅ্যাকশনারি, সেকেন্ডারি, এই কথাগুলো কিন্তু আমাকে জানতে হবে। মানে হিমোরেজটার মানে এখানে রিঅ্যাকশনারি টার্মটা আসবে। লেট কমে পেশেন্ট কমপ্লেন করতে ডিসকারিনিয়া, পেইনফুল কোয়াইটাসটাকে আমরা ডিসকারিনিয়া বলি। যে পেশেন্টটা আফটার রিমুভাল অফ ইউটেরাস ভ্যাজানাল ওয়ালটাকে আমরা সেলাই করে দিই, এই ভ্যাজানাল ওয়ালটা যখন সেলাই করে দিই এটাকে নাম হয় ভল্ট। ভল্ট বলতে কিছুই না, ইউটেরাস সার্ভিস ফেলে দেওয়ার পরে ভ্যাজানাল ওয়ালটা যেহেতু আমরা রেখে দিয়ে আসবো সেটাকে আমরা রিপেয়ার করে নাম হবে ভল্ট। কিন্তু এই ভল্ট যেটা রেখে আসবো সেখানে যদি কোনো কারণে ইনফেকশন হয় অথবা কোনো যখন, তার নাম হবে ভল্ট সেলুলাইটিস। ভল্ট সেলুলাইটিস কি কি জিনিস আমি শিখে রাখবো, তাহলে আমার ইউটেরান ট্রিটমেন্ট করার আগে কিছু আমাকে হিস্ট্রি দিবে। এই হিস্ট্রির মধ্যে প্রথমে থাকবে 1 নম্বর সামথিং কামিং ডাউন পার ভ্যাজানা, এটা দিয়ে কিন্তু আমরা হিস্ট্রিটা কমপ্লিট করবো। আমি যখন হিস্ট্রি তোমাদেরকে দিব পরীক্ষা কিভাবে লিখতে হবে, তার প্রথম টার্মটা থাকবে 1 নম্বর সামথিং কামিং ডাউন পার ভ্যাজানা। 2 নম্বর পেশেন্ট বলতে আমার কোমর ব্যথা হচ্ছে, কেন, এখানে ট্রাকশন হয়, ব্যাকন স্ট্রেচিং হয়। 3 নম্বর পেশেন্ট এসে বলবে যদি কারো সিস্টোসিল থাকে তার ইউরিনারি কমপ্লেন্টটা কি, সে ডিফিকাল্টি ইন এমপ্টিং ব্লাডার সে ঠিকমতো খালি করতে পারে না, কিছুক্ষণ পর পর বাথরুমে যেতে হয় এবং ইনকমপ্লিট ভয়েড হবে, ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ ব্লাডার, এবং কিছুক্ষণ পর পর তার যে রেসিডুয়াল ইউনিটটা থাকে সেই ব্লাডারকে ইরিটেশন করার জন্য তার সবসময় বলবে যে আমার ফ্রিকোয়েন্সিটা ম্যাডাম বেড়ে গেছে। তার মানে ইউরিনারি সিম্পটমের মধ্যে কি থাকবে, আমি ব্লাডারটাকে এমপ্টি করতে পারবো না, ইনকমপ্লিট ইভাকুয়েশন হবে এবং ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। কন্টিনিউয়াস পেশেন্ট স্ট্রেস ইনকন্টিনিউয়াস, যাতে ইউএসট্রেসিল থাকে, পেশেন্ট যখন বলবে আমি হাঁচি দেই, কাশি দেই অথবা কোনো ভারী কাজ করি, দেখা গেছে তার আমার ওই একটু করে আমার ইউএসট্রাতে ইউরিন লিক করে, এটাকে আমার টার্ম দিচ্ছে স্ট্রেস ইনকন্টিনিউয়াস। আর এটা কি হতো, পেশেন্ট অনেক সময় যদি ইনকার্সেলেশন 3rd ডিগ্রি প্রলাপস হয় তখন বলে যে আমার পুরোপুরি ইউরিনেশন বন্ধ হয়ে গেছে, এটাকে আমরা রিটেনশন অফ ইউরিন। এখন কথা হচ্ছে যদি তার রেক্টোসিল থাকে সেক্ষেত্রে তার ডিফিকাল্টি ইন এমপ্টিং রেকটাম একটা কমপ্লেন করবে যে তার ইনকমপ্লিট ইভাকুয়েশন অফ রেকটাম, ঠিকমতো তার বাউলটাও ক্লিয়ার হচ্ছে না। আর কারো যদি ডেকুবিটাস আলসার থাকে তাহলে তার সেক্ষেত্রে ব্লাড স্টেন ভ্যাজানাল ডিসচার্জ থাকবে। আমি একটা কথা বলি যে যদি আমাকে সিমটম বলে তার সিমটমের মধ্যে টোটাল 5টা থাকবে, একটা হচ্ছে সামথিং কামিং ডাউন, 2 নম্বরে আমরা আসলে ইউরিনারি কমপ্লেন বলবো, 3 নম্বরে যাবো হচ্ছে কনস্টিপেশনের প্রবলেম, 4 নম্বর বলবো যদি কারো ডেকুবিটাস আলসার থাকে সেক্ষেত্রে তার ওখানে ব্লাড স্টেন ডিসচার্জ আসবে, এবং ফাইনালি বলবো আমি তার ব্যাকেটটা সবার শেষে বলবো, যদি এখানে 2 নম্বরে বলা হচ্ছে ব্যাকেটটা আমরা সবার শেষে নিচে নিয়ে যাবো। এই 5টা হেডলাইন দিয়ে কিন্তু আমরা হিস্ট্রিটা শুরু করবো আর কি। এখন আমি যখন লিডিং পার্টটা পোলাসটা হবে সার্ভিস থাকবে, এখানে আমরা স্টেনোসটা বাহির থেকে দেখতে পারবো। তারপর ভ্যাজানাতে একটা রুকোসিটি থাকবে, নরমাল একটা ভ্যাজানা খুব স্মুথ শাইনি থাকে, এখানে কিন্তু ভ্যাজানা রুকোসিটি থাকবে এই পোলাস মাসের উপরে। আর কি দেখবো,
এটা সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি, এটা পরীক্ষার সময় সবাইকে জিজ্ঞেস করা হয় যে এটা সেকেন্ড ডিগ্রি না থার্ড ডিগ্রি আমি বুঝবো কি করে। পোলাস মাছটাকে যদি আমি হাতে অ্যাপোজ করতে পারি, এটাকে আমরা বলি গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, নামটা হবে গেট অ্যাবাভ দ্য সোয়েলিং, এটা নামটা হবে যদি গেট অফ দ্য সোয়েলিং নেগেটিভ হয় দিস ইজ সেকেন্ড ডিগ্রি, গেট অফ দ্য সোয়েলিং পজিটিভ হলে এটা হবে থার্ড ডিগ্রি। তাহলে আমরা টার্মটা বলবো যে সোয়েলিং পার্টের উপর যদি আমি যেতে না পারি সেটা হবে গেট অফ দ্য সোয়েলিং নেগেটিভ, দিস ইজ সেকেন্ড ডিগ্রি পোলাপস। আর যদি সোয়েলিং পুরো পার্টটাকে উপরে আমি যেতে পারি, পোলাস মাছটাকে হাতের মধ্যে আমি অ্যাপোজ করতে পারি, এটাকে বলি গেট অফ দ্য সোয়েলিং পজিটিভ, সেটা হবে থার্ড ডিগ্রি পোলাপসের ক্ষেত্রে। এখন আমি যদি সোয়েলিং বলতে কি আমি বলেছি রেক্টামটাকে যদি আমি ভাগ করি আপার 1/3, মিডল থার্ড, লোয়ার 1/3, আপার 1/3 যদি কোলাপসে বের হয় সেটা পাউস অফ ডগলাস বলে এটাকে। এটা নাম হবে তোমার, এই জিনিসটার নাম আসবে তোমার হচ্ছে ইন্টারসিল, মাঝখানে থাকবে আমার রেক্টোসিল, এই পাশে থাকবে আমার ইন্টারসিল। তার মানে উপরের দিকে চলে গেল আমার ইন্টারসিল, রেক্টোসিল, ল্যাক্স পেনা। উপর থেকে যদি আমি আসি এটা হবে আমার ইন্টারসিল, মানে যেখানে আমার ইন্টেস্টাইন থাকবে, মাঝখানে থাকবে আমার রেক্টোসিল, আর নিচের দিকে থাকবে আমার ল্যাক্স পেনিয়া। তার মানে এটা আমাকে দেখতে হবে। কিভাবে বুঝবো? যদি আমি ইজিলি হাত ঢুকাইতে পারি, মিডল পার্টে আমার হাত ঢুকে যায়, যেটা আমরা বলি হুকিং টেস্ট, এটা হচ্ছে রেক্টোসিলের ক্ষেত্রে পজিটিভ হবে। কিন্তু আমি কিন্তু এই উপরের সোয়েলিং এর মধ্যে হাত কিন্তু অত উপরে আমি দিতে পারবো না, আমি আমার ফিঙ্গারটা হুক করা যাবে, এটাকে আমরা বলি হুকিং টেস্ট নেগেটিভ। তার মানে টার্মগুলো খুব কঠিন মনে হবে, ইনশাআল্লাহ এই টপিকটা হয়তো আমি আরেকবার রিভাইজ করে দিব। দিস ইজ এন্টারোসিল, হুকিং টেস্ট পজিটিভ মানে দিস ইজ রেক্টোসিল। যেমন গেট অফ দ্য সোয়েলিং নেগেটিভ মানে থার্ড ডিগ্রি, গেট অফ দ্য সোয়েলিং পজিটিভ মানে থার্ড ডিগ্রি, নেগেটিভ মানে সেকেন্ড ডিগ্রি। এই টার্মগুলো শুধু একটু শুনে রাখো, ডায়াগনোসিস আন্ডার গ্রাজুয়েটে পড়াই। নাম্বার হচ্ছে গার্টনার ডাক সিস্ট। গার্টনার ডাক কিছুই না, নরমালি মুলারিয়ান ডাক্ট, উলফিয়ান ডাক্ট। মেয়েদের তো মুলারিয়ান ডাক্ট থেকে আলটিমেটলি ইউটারাস তৈরি হয়। তা বিশপ তার যখন সে তার মানে কোন ছেলে হবে না মেয়ে হবে, সেক্স ডিপেনশন হওয়ার আগে দুটো ডাক্টই আমাদের শরীরে প্রেজেন্স থাকে। একটা হচ্ছে মুলারিয়ান ডাক্ট, যেটা পরবর্তীতে ইউটারাস সার্ভিস ভ্যাজানা তৈরি করবে, আর একটা হচ্ছে উলফিয়ান ডাক্ট। মেয়েদের মধ্যে উলফিয়ান ডাক্টটা একটা সময় রেমনেন্ট, এটা সাধারণত বিলুপ্ত হয়ে যাবে, এটা কিন্তু থাকবে না। কোনো কারণে যদি কোনো রেমনেন্ট থেকে যায় শরীরের মধ্যে, ভবিষ্যতে সেখানে কালেকশন হয়ে এটা রিটেনশন সিস্ট হবে, এটা নাম হবে গার্টনার ডাক সিস্ট। এখন আমি বুঝবো কি করে এটা গার্টনার ডাক সিস্ট নাকি পোলাপস? গার্টার সিস্টের একটা সুবিধা হচ্ছে এটা সম্পূর্ণ সামনের দিকে থাকবে, অ্যান্ট্রোলি বা অ্যান্ট্রোল্যাটারালি, আর উপরের দিকে খুব স্মুথ হবে, শাইনি হবে। নরমালি এটা ভ্যাজানাল ওয়াল খুব ট্রান্সভার্স রুগোসিটি রাফ থাকে, সেই রুগোসিটিটা লস হবে, আর স্মুথ হবে, শাইনি হবে, এবার অ্যান্ট্রোলি অথবা অ্যান্ট্রোল্যাটারালি থাকবে। এটা সহজে আমি হাতের মধ্যে রিডিউস করতে পারবো না, সবসময় ফুলে থাকবে। প্যাশেন্টকে যদি আমি কাশি দিতে বলি, এখানে কোনো ইম্পালস পাওয়া যাবে না, তার মানে কাপ ইম্পালস দিয়ে আমি বুঝতে পারবো দিস ইজ সিস্টোসিল নাকি গার্টনার সিস্ট। ইন কেস অফ গার্টনার সিস্ট কাপ ইম্পালস নেগেটিভ, ইন কেস অফ গার্টনার সিস্টোসিল সেক্ষেত্রে কাপ ইম্পালস পজিটিভ। তার মানে আমি তিনটা টার্ম বললাম, সিস্টোসিলের ক্ষেত্রে কাপ ইম্পালস পজিটিভ হবে, তারপরে সেকেন্ড ডিগ্রির ক্ষেত্রে গেট অফ দ্য সোয়েলিং নেগেটিভ কিন্তু থার্ড ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ, আবার হুকিং টেস্টের ক্ষেত্রে ইন্ট্রোসিলের ক্ষেত্রে নেগেটিভ, রেক্টোসিলের ক্ষেত্রে পজিটিভ। কিছু কিছু টার্ম আছে যেটা দিয়ে আমরা ডায়াগনোস করতে আমার সুবিধা হবে, এটা আমি সরাসরি যখন ক্লিনিক্যালি দেখাবো তোমাদের বুঝতে সুবিধা। উপর থেকে যদি আমি ক্যাথেটারটা ঢুকাই, গার্টনার সিস্টের ক্ষেত্রে ক্যাথেটারটা যাবে না, কারণ এটার সাথে ব্লাডের কোনো কমিউনিকেশন নাই। কিন্তু ইন কেস অফ সিস্টোসিল আমি যখন ক্যাথেটারটা মেটালিক ক্যাথেটার ইন্ট্রোডিউস করবো, এটা সহজে কিন্তু ব্লাডের মধ্যে চলে যাবে। তার মানে আমার গার্টনার এটা আমি ইলংগেশন অফ দ্য সার্ভিস, কোনো কারণে নরমালি সেটা পোলাপস নাই, সার্ভিসটা বড় ছিল তাই বের হয়ে আসছে। তাহলে আমি বুঝবো কি করে যেটা নরমালি জন্মগতভাবে বের হয়ে আসছে নাকি পোলাপসের কারণে বের হয়ে আসছে? সাধারণত দেখা যাবে এখানে নরমালি সুপ্রাভেজানাল পার্টটা পোলাপসের ক্ষেত্রে লম্বা হয়ে আসে, কিন্তু এখানে তোমার কনজেনিটাল ইলংগেশনের ক্ষেত্রে ভ্যাজানাল পার্ট অফ দ্য সার্ভিস ইজ ইলংগেটেড। আমরা দুটো টার্ম দিয়ে আমরা বলবো ভ্যাজানাল পার্টটা না হয়ে সুপ্রাভেজানাল পার্টটা, নরমাল ইউটারাসটা যেভাবে থাকে বাহিরের সার্ভিস, কোনো কারণে যদি মানে ডিউরিং থার্ড স্টেজ অফ লেবারে বা ডিউরিং সেকেন্ড স্টেজ অফ লেবারে যখন উপর থেকে ফান্ডার প্রেশার দিয়ে ইউটারাসটাকে বের করতে চেষ্টা করে, ডায়াগ্রাম করে, ওই ক্ষেত্রে ইউটারাসটা উল্টা দিক দিয়েও ঘুরে নিচের দিকে চলে আসবে। এই ক্ষেত্রে দেখা যাবে লিডিং পার্টটা হবে ব্রড, কোনো এক্সটার্নাল ওয়াসটা আমরা পাবো না। এক্ষেত্রে লিডিং প্রোটিউসিং মাসটা ব্রড হবে, কোনো এক্সটার্নাল আমরা পাবো না। আর যদি ইন্টারনাল ইনজেকশনটা আমরা করি তাহলে ভালো করে কনফার্ম করবো। মোট কথা এই ফান্ডাসটা থাকবে নিচের দিকে কিন্তু অসটা ভিতরের দিকে লুকানো থাকবে, যার কারণে আমি আর প্যাশেন্ট একটা হিস্ট্রি দিবে, তার একটা বার্থ হিস্ট্রি দিবে। আর আরেকটা যদি সাধারণত সার্ভাইকাল রিম পাওয়া যাবে অ্যারাউন্ড দ্য মাস, আর একটা ডিপ্রেশন পাওয়া যায় ফান্ডাস এবং ইউটারাস ইজ নট ফেল্ট ইন পজিশন। আসলে এই টার্মগুলো খুব কঠিন মনে হবে তোমাদের কাছে, শুধু জেনে রাখো ক্রনিক ইনভার্সন অফ দ্য ইউটারাসে আমরা লিডিং পার্টটা ফান্ডাস পাবো না, এইটুকু মাথায় রাখলে তোমার উঠে মানে